চলেন জনগণ জেনে নেই এই যে জুলাই সন্ত্রাসী হামলাটা ঘটানো হয়েছিল এটা কিভাবে ঘটানো হয়েছিল। আসলে এই এত বড় একটা হামলা ঘটানোর ক্ষেত্রে কি কি কাজ করেছিল, কিভাবে তারা মানুষের মগজ ধোলাই করে মানুষের অনুভূতিকে এইরকম সন্ত্রাসী রূপ দিতে পেরেছিল সেটি আমরা জেনে নিই। চলেন জনগণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখি। বাংলাদেশ বা নেপাল, জেনজি যখন রাজপথে নামে তখন সরকার বদলায়। এই যে জুলাই আন্দোলনকারীদের একইভাবে তাদের এই আচরণ কি খুব স্বাভাবিক বলে মনে হয়েছিল? এখানেই আসছে ক্যাপ্টাগনের প্রসঙ্গ। জুলাই আন্দোলনে এই ক্যাপ্টাগনের ভূমিকা কি, কিভাবে কাজ করে, আর তাতে জেনজির ওপর প্রভাব কতটা, আজকের প্রতিবেদনে আমরা এই আলোচনাই করব। ক্যাপ্টাগন হলো এক প্রকার মাদক, এর আরো নাম রয়েছে ফেয়ারলেস পিল, ক্যাপ্টাগন সুপার হিউম্যান, জেহাদি ড্রাগ। দৈনিক আজকের কণ্ঠের দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে ভয়ঙ্কর সব অভিযোগ এবং বিতর্ক। আন্দোলনে জড়িত কয়েকজনের দাবি, আন্দোলন সভায় নির্দিষ্ট কিছু গোষ্ঠী মাঠ পর্যায়ে অংশগ্রহণকারীদের ওপর অস্বাভাবিক প্রভাব বিস্তারের জন্য মাদক জাতীয় পদার্থ ব্যবহার করেছিল। অভিযোগ উঠেছে উন্মাদনা, ভয়হীনতা ও দীর্ঘ সময় ক্লান্তিহীন সক্রিয়তা তৈরির উদ্দেশ্যে কিছু অংশগ্রহণকারীকে ক্যাপ্টাগন নামের শক্তিশালী স্টিমুল্যান্ট জাতীয় ড্রাগ দেওয়া হয়েছিল। এই দাবির সত্যতা যাচাই করতে ক্যাপ্টাগন মাদকের বৈশিষ্ট্য ও জুলাই আন্দোলনকারীরা কতটা নৃশংস হয়ে উঠেছিলেন সেদিকে আমরা নজর রাখবো। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে দাল পতন করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কিছু অংশগ্রহণকারীর আচরণ ছিল অস্বাভাবিক রকমের উগ্র ও ঝুঁকিপূর্ণ। ক্যাপ্টাগন মাদক সেবন যারা করেন তাদের মধ্যে এই ধরনের আচরণ দেখা যায়, যেমন ঘন্টার পর ঘন্টা ক্লান্তিহীনভাবে সক্রিয় থাকা, অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়া ও সহিংস আচরণ, ভয়হীন সংঘর্ষে জড়িয়ে পড়া। ক্যাপ্টাগন জেনজিকে চলতা ফিরতা এক দানবে পরিণত করতে পারে। খিদে ঘুমের অনুভূতি থাকে না, টানা 3 দিন না ঘুমিয়ে অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। শরীরে গুলি লাগলেও যন্ত্রণার কোনো অনুভূতি থাকে না। এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো ক্যাপ্টাগনের প্রভাবে মাদক সেবনকারীদের মধ্যে সহানুভূতির লেশ মাত্র থাকে না। এই সবকটি বৈশিষ্ট্যই জুলাই আন্দোলনকারীদের মধ্যে দেখা গিয়েছিল। একবার আপনাদের মনে করিয়ে দেব সেই ঘটনাগুলি। 2024 সালের 20 জুলাই যাত্রাবাড়ি রায়বাগে ঘটে যায় চরম নৃশংস ঘটনা। কোটা সংস্কার আন্দোলন চলাকালীন টুরিস্ট পুলিশের এএসআই মোহাম্মদ মুক্তাদিরকে বিক্ষোভকারীরা মেরে ঝুলিয়ে দেয় ফুট ওভারব্রিজ থেকে। মুক্তাদিরের ঝুলন্ত দেহের ভয়ঙ্কর দৃশ্য আজও বাংলাদেশবাসীর চোখে লেগে রয়েছে। ভাবুন তো একবার, একজন সুস্থ ও স্বাভাবিক মানুষ কিভাবে এতটা নির্মম হতে পারে? পারে কি? প্রশ্নটা আপনাদেরকেই করছি। মনে পড়ে বানিয়াচং থানার এসআই সন্তোষ চৌধুরী কথা, যাকে 5ই আগস্ট সেনাবাহিনী ঘেরাটোপ থেকে ছিনিয়ে পিটিয়ে মেরেছিল মব। তার নিথর দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছিল গাছে। আপনাদের কি মনে হয় এগুলি স্বাভাবিক কোনো ঘটনা? 18 ডিসেম্বর ওসমান হাদির মৃত্যুর পর ফের জ্বলে ওঠে বাংলাদেশ। ভালুকায় এক হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে মেরে জ্বালিয়ে দেওয়া হয় প্রকাশ্যে। জল প্রতিবেদন শুনে কি আপনাদের কোথাও সন্দেহ হচ্ছে? ভাবছেন মধ্যপ্রাচ্যের ক্যাপ্টাগন বাংলাদেশে কিভাবে এলো? আদৌ কি এই প্রতিবেদন সঠিক? এরকম নানা প্রশ্ন আপনাদের মনে জেগে উঠছে, তাই তো? এবার আন্দোলন পরবর্তী ছবিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আন্দোলনের পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট, চিরকুট ও ব্যক্তিগত বার্তায় উঠে এসেছে হতাশা, আতঙ্ক, নিরাপত্তাহীনতা ও মানসিক বিপর্যয়ের ভয়ঙ্কর সব ছবি। আন্দোলনে অংশ নেওয়া বহু তরুণ তরুণী পরবর্তী সময় চরম হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মনোরোগ বিশেষজ্ঞ ও নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ বলছেন, বড় ধরনের রাজনৈতিক সহিংসতা ও সংঘর্ষের পর পিটিএসডি, পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, বিষণ্ণতা, মানসিক অবসাদ ও আত্মঘাতী প্রবণতা তৈরি হওয়া অস্বাভাবিক নয়। তাদের মতে সামাজিক চাপ, ভবিষ্যৎ অনিশ্চয়তা, রাজনৈতিক বিভাজন ও ডিজিটাল উস্কানি তরুণদের মধ্যে মানসিক বিপর্যয়ের বড় কারণ হতে পারে। 2026 সালের একটি তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে মাদক সেবন করেন 82 লাখ মানুষ। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামেও মাদকের নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছে। 2023 সালের জুনে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছিল, শুধু মাদকের কারণে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 481 মিলিয়ন মার্কিন ডলার পাচার হয়ে যায় বাংলাদেশি টাকায়, যা 5841 কোটি টাকারও বেশি। সাম্প্রতিক সময় বাংলাদেশ হয়ে উঠেছে মাদক পাচারের সেফ ট্রানজিট রুট। ইন্টারনেটের অন্ধকার জগৎ, ডার্ক ওয়েবের মাধ্যমে অপ্রচলিত নানা ধরনের ভয়ঙ্কর সব মাদক কিনে দেশে নিয়ে আসছেন মাদক কারবারিরা। এসব মাদকের টাকা মেটানো হচ্ছে বিটকয়েনের মাধ্যমে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, ভৌগোলিক কারণে বাংলাদেশ মাদকের ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। এশিয়ার গোল্ডেন ট্রায়াঙ্গেল, মিয়ানমার, লাওস ও থাইল্যান্ড, গোল্ডেন ক্রিসেন্ট, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, গোল্ডেন ওয়েজ, ভারতের হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, নেপাল ও ভুটানের কিছু অংশ পরিচিত মাদক চোরাচালানের 3টি প্রধান অঞ্চলের কেন্দ্রে বাংলাদেশের অবস্থান, যার ফলে আন্তর্জাতিক মাদক ব্যবসায়ী চক্র বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে। বাংলাদেশে মাদক শনাক্ত করার উন্নত প্রযুক্তি কম, এয়ারপোর্টের নিরাপত্তা ব্যবস্থা অতটা শক্তিশালী নয়। দেশের ক্ষমতাধর ও প্রভাবশালীরা এর সঙ্গে জড়িত। ক্যাপ্টাগনের মতো মাদক বাংলাদেশিদের হাতে আসাটা খুব কঠিন কিছু নয়। এর পেছনে ডিপ স্টেটেরও ভূমিকা থাকতে পারে। ক্যাপ্টাগন খায় না মাথায় দেয়, এতদিন সেভাবে জানা ছিল না। এখন মধ্যপ্রাচ্যের বাইরেও এর ব্যবহার চোখে পড়ছে। আন্দোলন ও বিদ্রোহের উগ্রতা দেখে ক্যাপ্টাগনের ব্যবহার আরো বেশি নিশ্চিত হচ্ছে। সিরিয়াকে বলা হয় ক্যাপ্টাগন উৎপাদনের আতুরঘর। আগে থেকে সতর্ক আমেরিকা 2022 সালে নিজেদের দেশে ক্যাপ্টাগন বিরোধী আইন চালু করেছিল। জুলাই আন্দোলনে যদি ক্যাপ্টাগনের মতো মারাত্মক ড্রাগের ব্যবহার হয়ে থাকে, সেটি নিশ্চিত করতে হবে দেশের সরকারকে। ড্রাগ মাফিয়াদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নিতে হবে। বাঙ্গজাতি তৈরি থাক। এরপরে যে তোর বাপদাদার দেশ আছে না পাকিস্তান, পাকিস্তানের মতনই আত্মঘাতী বোমা হামলা শুরু হবে যেখানে সেখানে। কাকে সরকারে বসাইছিস বুঝতে হবে তো। মৌলবাদীদের সরকার, মৌলবাদীদের জোট সরকার, যাদের হাত দিয়ে মৌলবাদের উত্থান হয়, জঙ্গিবাদের উত্থান হয়, উগ্রবাদীদের উত্থান হয়, যারা মদতদাতা তাদেরকে গদিতে বসিয়েছিস। আর মাত্র কিছুদিন, তারপর দেখবি রাস্তায় বাইর হতে পারবি না বাঙ্গজাতি, রাস্তায় বাইর হতে পারবি।